আচ্ছা দেখো, আমরা তো গ্রুপ থিওরি স্টার্ট করেছি আর আমাদের গ্রুপ থিওরি চলছে। তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমরা শুরু করব গ্রুপ থিওরির, যেটা হচ্ছে সাবগ্রুপ। সাবগ্রুপ, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। তো সাবগ্রুপ কাকে বলা হচ্ছে, প্রথমে বলছে দেখো, লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ। জি কম্পোজিশন একটা গ্রুপ হয়েছে, অ্যান্ড লেট ক্যাপিটাল এইচ বি এ নন এমটি, ভালো করে মাথায় রাখবে, নন এমটি সাবসেট অফ জি, and let capital H be a non-empty subset of G. H আমাদের একটা কি নন এমটি সাবসেট হয়েছে, ভালো করে বুঝতে হবে। জি কম্পোজিশন হচ্ছে একটা গ্রুপ, আর H হচ্ছে জি এর একটা নন এমটি সাবসেট। অবশ্যই অবশ্যই মার্ক করবে নন এমটি, হ্যাঁ, H হচ্ছে জি এর একটা নন এমটি সাবসেট হয়েছে। এইবার আমরা বলবো যে জি কম্পোজিশন এইচ, আমরা এবার বলবো এইচ কম্পোজিশন ইজ এ সাবগ্রুপ অফ জি, ইজ এ সাবগ্রুপ অফ জি। এইচ কে আমরা জি এর সাবগ্রুপ বলবো। ভালো করে খেয়াল করো, এখানে মার্ক করার বিষয় কোনটা? মার্ক করার বিষয় হচ্ছে এইটা, দেখো এইখানে হচ্ছে এইটাও কম্পোজিশন, এটাও কম্পোজিশন, ঠিক আছে। মার্ক করার বিষয় হচ্ছে কি, এইচ কে আমরা এইচ ইজ, আবার তোমরা এটাও বলতে পারো এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি, এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি, সাবগ্রুপ অফ জি ইফ এইচ ফর্মস এ গ্রুপ। এটা আরো ভালো হবে লেখা, এইচ ফর্মস এ গ্রুপ উইথ রেসপেক্ট টু the composition, with respect to the composition বলে ছোট্ট করে গোল, ঠিক আছে, ব্র্যাকেটে লিখতে পারো অ্যাজ অফ জি, জি এর যে কম্পোজিশন আছে, হ্যাঁ, বা অ্যাজ অফ জি বলতে পারো, বা তোমরা এটাও বলতে পারো, বা জি এর যে কম্পোজিশন। এক কথায় ভালো করে খেয়াল করো, এখানে বলছে আমার, ভালো করে এই জায়গাটা খেয়াল করতে হবে, জি যে কম্পোজিশনটার সাপেক্ষে সাবগ্রুপ ফর্ম করছে, গ্রুপ ফর্ম করছে, যে কম্পোজিশনটাকে নিয়ে জি গ্রুপ ফর্ম করছে, এইচ কেও কিন্তু সেম কম্পোজিশন নিয়েই গ্রুপ ফর্ম করতে হবে। এইচ হচ্ছে জি এর একটা নন এমটি সাবসেট, এবং ভালো করে এই জায়গাটাই হচ্ছে স্পেশাল, যে জি যে কম্পোজিশনটার সাপেক্ষে গ্রুপ হবে, এইচ কেও সেম কম্পোজিশনের সাপেক্ষে আমাদের এখানে বলছে ইফ এইচ ফর্মস এ গ্রুপ উইথ রেসপেক্ট টু দ্য সেম বাইনারি অপারেশন। এইটা আরো, ইফ জি ফর্মস এ গ্রুপ, সব থেকে বেস্ট হয় এইটা লেখা, ইফ এইচ ফর্মস এ গ্রুপ উইথ রেসপেক্ট টু দ্য সেম বাইনারি অপারেশন, এটা আরো বেস্ট হবে, সেম বাইনারি অপারেশন, এটা বেস্ট হবে, সেম বাইনারি অপারেশন অ্যাজ অফ জি, জি এরও যে বাইনারি অপারেশন ছিল, সেম বাইনারি অপারেশনের সাপেক্ষে যদি আমরা বলি এইচ একটা গ্রুপ ফর্ম করছে, তখন আমরা বলবো এইচ কম্পোজিশন ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন, ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন, ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন, ঠিক আছে। ভালো করে খেয়াল করো, এইচ হচ্ছে জি এর একটা নন এমটি সাবসেট, অবশ্যই অবশ্যই এইচ কে নন এমটি হতে হবে এবং জি এর সাবসেট হতে হবে। এইচ কে অবশ্যই সাবগ্রুপ হতে গেলে প্রথম কন্ডিশন হচ্ছে কি, এইচ কে নন এমটি হতে হবে এবং জি এর সাবসেট হতে হবে, এই দুটো কন্ডিশন। নেক্সট কন্ডিশন হচ্ছে জি যে বাইনারি অপারেশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে, এইচ কেও সেম বাইনারি অপারেশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করতে হবে, ঠিক আছে। এমন নয় যে তুমি বলে দিলে যে জি প্লাস একটা গ্রুপ, ঠিক আছে, আর বলছো এইচ ইজ এ নন এমটি সাবসেট অফ জি, এবার তুমি বলছো এইচ কমা ডট, এটা একটা গ্রুপ, এটাও একটা গ্রুপ, আর এটাও একটা গ্রুপ, ঠিক আছে। এইবার তুমি বলছো এইচ ইজ এ নন এমটি সাবসেট অফ জি, হ্যাঁ, এইচ নট ইকুয়ালস টু 5, এইচ ইজ এ নন এমটি সাবসেট অফ জি, ঠিক আছে। এবার তুমি বলছো এইচ কমা ডট ইজ এ সাবগ্রুপ অফ জি, না হবে না, এটা হবে না, এটাও গ্রুপ, এটা গ্রুপ হবে। তাহলে এখানে কি বলতে পারো, এইচ কমা ডট ইজ
not a is not a subgroup of G, is not a subgroup of G। এই কিন্তু সাব H কমা ডট গ্রুপ হতে পারে, H কমা ডট গ্রুপ হতে পারে, কিন্তু H কমা ডট G কমা প্লাসের সাবগ্রুপ হবে না। কেন সাবগ্রুপ হবে না? কারণ এখানে বাইনারি অপারেশন আছে প্লাস, আর এখানে বাইনারি অপারেশন আছে ডট। এই কথাটাকে আমি অনেকগুলো ফর্মে লিখে ফেলেছি। প্রথমে এইটা যদি লেখা হয়, এটা হচ্ছে বেস্ট ডেফিনেশন, ঠিক আছে? তো আমি এখানে এই প্রথমেই এইচ কম্পোজিশন ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন, এটা লেখার পেছনে কারণ হচ্ছে তোমাদের এইটা বোঝানো যে এই কম্পোজিশনটা আর এই কম্পোজিশনটা হচ্ছে সেম, ঠিক আছে? এইচ যদি নন এমটি জি কম্পোজিশন একটা গ্রুপ, আর এইচ নন এমটি সাবসেট অফ জি, জি এর এইচকে অবশ্যই জি এর নন এমটি সাবসেট হতে হবে। এমন নয় যে তুমি এইচকে যে কোনো জায়গা থেকে তুলে নিয়ে চলে আসলে, এইচকে জি এর সাবসেট হতে হবে। এবং যদি জি যে বাইনারি অপারেশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করছে, এইচকেও সেম বাইনারি অপারেশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করতে হবে, তখনই আমি বলবো এইচ কম্পোজিশন ইজ এ সাবগ্রুপ। আবার দেখো এখানে বলেছি এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি ইফ এইচ ফর্মস এ গ্রুপ উইথ রেসপেক্ট টু দ্য কম্পোজিশন এটা অ্যাজ অফ জি, জি এর যে কম্পোজিশন আছে সেম কম্পোজিশনের সাপেক্ষে যদি এইচ আমাদের গ্রুপ ফর্ম করে। আর এইটা হচ্ছে বেস্ট ডেফিনেশন, এইচ ফর্মস এ গ্রুপ ইফ এইচ ফর্মস এ গ্রুপ, এইটার পরে নন এমটি সাবসেট অফ জি এতটা লিখলে তারপরে এটা যদি লেখো ইফ এইচ ফর্মস এ গ্রুপ উইথ রেসপেক্ট টু দ্য সেম বাইনারি অপারেশন অ্যাজ অফ জি, ঠিক আছে? জি এর যে বাইনারি অপারেশন আছে সেম বাইনারি অপারেশনের সাপেক্ষে যদি গ্রুপ ফর্ম করে, তখন আমরা বলবো এইচ কম্পোজিশনকে সাবগ্রুপ। যেমন এখানে এটা সাবগ্রুপ নয়, কারণ জি কমা প্লাস গ্রুপ, জি অ্যাডিশনের সাপেক্ষে গ্রুপ, আর এইচ মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে গ্রুপ, ঠিক আছে? এইচ জি এর সাবসেট হতে পারে, কিন্তু এইচ মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করছে আর জি অ্যাডিশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করছে, তাহলে এটা সাবগ্রুপ হবে না, সেম বাইনারি অপারেশন থাকতে হবে, ঠিক আছে? আবার হয়তো তুমি এটা বললে যে জি প্লাস একটা গ্রুপ, আবার বলছো এইচ প্লাস একটা গ্রুপ, ঠিক আছে? তাহলে কি এইচ প্লাস জি প্লাসের সাবগ্রুপ হবে? এইচ প্লাস জি প্লাসের সাবগ্রুপ হবে না, আমি বলতে পারবো না। আমার যদি এটা বলে দেওয়া থাকতো, আমার যদি এর সঙ্গে এই লেজুর কন্ডিশনটা বলে দেওয়া থাকতো এইচ ইজ এ সাবসেট অফ জি, এই লেজুর কন্ডিশনটা যদি জুড়ে দেওয়া থাকতো, তখন আমি বলতাম এইচ প্লাস ইজ এ সাবগ্রুপ অফ জি প্লাস, তখন আমি বলতাম এইচ প্লাস ইজ এ সাবগ্রুপ অফ জি প্লাস, ঠিক আছে? না হলে কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। আমি এই যে জি প্লাস দেওয়া আছে আর আমি বলে দিলাম এইচ প্লাস ইজ এ সাবগ্রুপ অফ জি প্লাস, এটা আমি কখন বলতে পারবো? যদি আমার বলা থাকে এইচ ইজ এ নন এমটি সাবসেট, এখানে বলতে হবে ফাই নট ইকুয়ালস টু এইচ, এইচ নট ইকুয়ালস টু ফাই নন এমটি, এবং আমি যদি এটা বলতে পারি এইটা যদি জুড়ে দেওয়া থাকে, তখন আমি বলবো এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি প্লাস, এইচ প্লাস ইজ এ সাবগ্রুপ অফ জি প্লাস, না হলে কিন্তু আমি বলতে পারবো না, ঠিক আছে? এবার যদি কোনো থিওরেমে এটা বলে দেওয়া থাকে যে জি প্লাস ইজ এ গ্রুপ অ্যান্ড এইচ প্লাস ইজ এ সাবগ্রুপ অফ জি প্লাস, তার মানে তোমার ওই কথাগুলো জুড়ে দেওয়া আছে। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করে, কখনো যদি এটা জিজ্ঞেস করে যে জি প্লাস ইজ এ গ্রুপ, তাহলে কি এইচ প্লাস আমি সাবগ্রুপ বলে দিতে পারবো? তোমার উত্তর হবে না, কারণ আমার কাছে এই কন্ডিশনটা দেওয়া নেই। এই কন্ডিশনটা যদি দেওয়া থাকে তাহলে সাবগ্রুপ, আর যদি কোনো জায়গায় বলে দেওয়া থাকে যে এইচ প্লাস ইজ এ সাবগ্রুপ অফ জি প্লাস, তার মানে এই কন্ডিশনটা ওর মধ্যে জুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল করি, তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। আগে এটা মুছে দিই, আশা করি এটা বুঝেছো। একটু মুছে দিই, তারপরে আরেকটু ক্লিয়ার হবে এক্সাম্পল দিলে। দেখো দেখো আমরা এটা জানি, আমরা এটা জানি কিউ প্লাস, আমি কিউকে এইভাবে লিখি, হ্যাঁ, কিউ কমা প্লাস ইজ এ গ্রুপ, আমরা এটা জানি। কিউ হচ্ছে সেট অফ র্যাশনাল নাম্বারস অ্যাডিশনের সাপেক্ষে গ্রুপ আমরা জানি, ঠিক আছে? আর আমরা এটাও জানি জেড ইজ এ সাবসেট অফ কিউ, এটাও জানি আমরা, জেড সেট অফ র্যাশনাল নাম্বারসের সাবসেট। তাহলে এইবার আমরা এটাও জানি জেড প্লাস ইজ এ গ্রুপ, আমরা এটাও জানি জেড প্লাস একটা গ্রুপ, ঠিক আছে? আমরা এটাও জানি জেড প্লাস ইজ এ গ্রুপ, ঠিক আছে? কিউ প্লাস গ্রুপ, আবার দেখো জেড প্লাসও গ্রুপ, আবার কি জেড ইজ এ সাবসেট অফ কিউ, আবার আমরা কি জানি ফাই নট ইকুয়ালস টু জেড নন এমটি, জেড এর মধ্যে প্রচুর এলিমেন্ট আছে, তাহলে এখান থেকে কি বলবো? দেয়ারফর জেড প্লাস ইজ এ সাবগ্রুপ অফ কিউ প্লাস, এটা বলতে পারি আমরা।
জেড প্লাস ইজ এ সাবগ্রুপ অফ কিউ প্লাস, কারণ কি জেড হচ্ছে কিউ এর সাবগ্রুপ, কিউ এর সাবসেট, নন এমটি সাবসেট, এবং কি কিউ প্লাস আমরা জানি পড়েছি কিউ প্লাস আমাদের গ্রুপ ফর্ম করে, অ্যাডিশনের সাপেক্ষে কিউ গ্রুপ ফর্ম করে, তাহলে অ্যাডিশনের সাপেক্ষে যদি কিউ গ্রুপ ফর্ম করে, অ্যাডিশনের সাপেক্ষে জেডও গ্রুপ ফর্ম করে, আর জেড কি, জেড হচ্ছে নন এমটি সাবসেট অফ কিউ, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, জেড প্লাস ইজ এ সাবগ্রুপ অফ কিউ প্লাস। আবার দেখো আমরা এটাও জানি সেট অফ রিয়েল নাম্বারস আর কমা প্লাস, এটা একটা গ্রুপ, আর কমা প্লাস একটা গ্রুপ, ঠিক আছে। আবার এটাও জানি কিউ সাবসেট অফ আর, কিউ সাবসেট অফ আর, কিউ আর এর সাবসেট, আবার কি কিউ ফাই, তাই না, নট ইকুয়ালস টু ফাই, নন এমটি। তাহলে এখান থেকে আবার আমরা এটাও বলতে পারি কিউ কমা প্লাস ইজ এ সাবগ্রুপ অফ, ইজ এ সাবগ্রুপ অফ আর কমা প্লাস, কিউ কমা প্লাস ইজ এ সাবগ্রুপ অফ আর কমা প্লাস, কিউ প্লাস ইজ এ সাবগ্রুপ অফ আর প্লাস। আবার এই কন্ডিশনটা তুমি এখানেও লাগাতে পারো, এটাও তুমি এইভাবেও লাগাতে পারো, আর জেড ইজ এ সাবসেট অফ কিউ সাবসেট অফ আর, তাহলে এখান থেকে তুমি এটাও বলতে পারো জেড প্লাস ইজ এ সাবগ্রুপ অফ আর প্লাস, বলা যায়। কারণ কি জেড এর সমস্ত এলিমেন্টগুলো সেট অফ রিয়েল নাম্বারসে আছে, সেট অফ অল রিয়েল নাম্বারস, তাই না, এখান থেকে আমরা সাবগ্রুপ বলতে দিতেই পারি, জেড প্লাস ইজ এ সাবগ্রুপ অফ আর প্লাস। এইবার ভালো করে দেখো ভালো করে খেয়াল করো, যে সমস্ত সাবগ্রুপে আমরা যে বাইনারি অপারেশনগুলো লাগিয়েছি, গ্রুপেও কিন্তু সেম বাইনারি অপারেশন আছে, বাইনারি অপারেশন কিন্তু পাল্টাবে না, বাইনারি অপারেশন কিন্তু সবসময় সেম হবে, কখনো তুমি বলতে পারবে না আলাদা বাইনারি অপারেশন নিয়ে সাবগ্রুপ, বাইনারি অপারেশন তোমাকে সেম রাখতেই হবে, হয়েছে। আচ্ছা নেক্সট কিছু রিমার্ক আমরা নোট করব, কিছু রিমার্ক এখানে লিখে নেব, খুব ইম্পর্টেন্ট রিমার্ক জিনিসগুলো, তোমরা সেটেও পড়েছো বিষয়গুলো, কিছু জিনিস আমরা এইখানে অবশ্যই জানার, কারণ আমরা সাবগ্রুপের যখন আমরা থিওরেম পড়বো, সাবগ্রুপের যখন আমরা প্রুফ পড়বো, এই বিষয়গুলো আমাকে বারবার আমাদেরকে পিছু তাড়া করবে, তো তার আগেই এই বিষয়গুলো আমাদেরকে একটু ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে। বলছে যে জি কম্পোজিশন আমাদের একটা গ্রুপ, হয়েছে, জি কম্পোজিশন এটা আমাদের একটা গ্রুপ, and E be the identity element of G, E হচ্ছে G এর একটা আইডেন্টিটি এলিমেন্ট, জি কম্পোজিশন একটা গ্রুপ আর E হচ্ছে আমাদের একটা আইডেন্টিটি এলিমেন্ট, হয়েছে। আচ্ছা ভালো করে দেখো, জি কম্পোজিশন হচ্ছে গ্রুপ আর ই হচ্ছে জি এর একটা আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা আমরা এটা বলতে পারবো জি সাবসেট অফ জি, আমরা এটা তো জানি জি ইজ এ সাবসেট অফ জি, প্রত্যেকটা সেট নিজেই নিজের সাবসেট, আমরা এটা বলতে পারি প্রত্যেকটা সেট নিজেই নিজের সাবসেট, তাহলে নিজেই নিজের সাবসেট হওয়ার দরুন আমি তো বলতে পারবো জি কম্পোজিশন ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন, যে জি কম্পোজিশন নিজেই নিজের সাবগ্রুপ, তাই না, এইটা তো হোল্ড করছে, তাহলে এখানে যদি আমি কম্পোজিশন নিই, এখানেও তো কম্পোজিশন তো সেম রাখছি, কম্পোজিশন তো চেঞ্জ করছি না, যে জি কম্পোজিশন নিজেই নিজের সাবগ্রুপ, এটা আমরা বলতে পারবো। এই ধরনের সাবগ্রুপকে আমরা বলবো ইমপ্রপার সাবগ্রুপ, ঠিক আছে, মাথায় থাকে যেন, জি কম্পোজিশন ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন, যে কোনো গ্রুপ তার নিজের সাবগ্রুপ, এই ধরনের সাবগ্রুপকে আমরা বলবো ইমপ্রপার সাবগ্রুপ, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা বলি, অনেক অথার এই ইমপ্রপার বিষয়টাকে ডিফাইন করে না, যে জি নিজেই নিজের সাবগ্রুপ, এতে আবার প্রমাণ করার কি আছে, এতে আবার নতুনত্বর কি আছে, হ্যাঁ, তো এগুলো কনভেনশন, সাধারণত এখন এই জিনিসগুলো চলে আসছে এবং এগুলো আমাদের একটু জানাও দরকার। আচ্ছা আরেকটা জিনিস আইডেন্টিটি এলিমেন্ট, দেখো এখানে জি কম্পোজিশন জি, এখানে আমি কম্পোজিশনই নিয়েছি, তাহলে আর একটা জিনিস দেখো আইডেন্টিটি এলিমেন্ট ই, সিঙ্গেলটন সেট আইডেন্টিটি এলিমেন্ট ই, এই কম্পোজিশনের সাপেক্ষে একটা গ্রুপ ফর্ম করবে, এটাও একটা গ্রুপ হবে, ঠিক আছে। আইডেন্টিটি এলিমেন্ট, কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্টকে যদি আমি নিই, নিই এবং এই কম্পোজিশনটা যদি নিই, তাহলে এটাও একটা গ্রুপ হবে, এবং এটাকেও আমরা বলবো সাবগ্রুপ অফ জি কম্পোজিশন, এটাকেও আমরা বলবো ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন, এটাও আমার জি কম্পোজিশনের একটা সাবগ্রুপ হবে, ঠিক আছে। আইডেন্টিটি এলিমেন্ট, কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্টকে নিয়ে যে সেট তৈরি হবে, সেই সেটটা জি এর যে কম্পোজিশন আছে সেম কম্পোজিশনের সাপেক্ষে একটা গ্রুপ ফর্ম করবে, আর এই গ্রুপকে আমরা বলবো ট্রিভিয়াল, সাবগ্রুপ,
এই গ্রুপকে আমরা বলবো ট্রিভিয়াল সাবগ্রুপ। ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্টকে নিয়ে আমরা যদি একটা সেট ফর্ম করি এবং সেই সিঙ্গলটন সেট সেম বাইনারি অপারেশনের সাপেক্ষে যে বাইনারি অপারেশন সেম বাইনারি অপারেশনের সাপেক্ষে একটা গ্রুপ ফর্ম করবে এবং সেই গ্রুপকে আমরা বলবো ট্রিভিয়াল সাবগ্রুপ ফর্ম করবে এবং সেই গ্রুপকে আমরা বলবো ট্রিভিয়াল সাবগ্রুপ। সেটাও একটা সাবগ্রুপ, সেটাকে আমরা বলবো ট্রিভিয়াল সাবগ্রুপ। ঠিক আছে, তাহলে এইবার তাহলে ইমপ্রপার আর ট্রিভিয়াল এইগুলোকে যদি বাদ দেওয়া যায় তাহলে কি পড়ে থাকছে আমার? নন ট্রিভিয়াল প্রপার। ঠিক আছে, যেমন মেন গ্রুপ থেকে আমাদের এইবার তাহলে এখান থেকে আমি যদি বলি এই দুটোকে বাদ দিলে আমার কোনটা পড়ে থাকছে? নন ট্রিভিয়াল বাদ চলে গেলে কি হচ্ছে? নন ট্রিভিয়াল হয়ে যাচ্ছে প্লাস প্রপার। নন ট্রিভিয়াল প্লাস প্রপার ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? গ্রুপ জি কম্পোজিশন, মেন যে গ্রুপ সেটা থেকে কোনটা বাদ যাবে? নন ট্রিভিয়াল প্রপার। সেটা থেকে কোনটা বাদ যাবে? নন ট্রিভিয়াল প্লাস প্রপার। নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ কাকে বলবো? নন ট্রিভিয়াল প্রপার। আমার এখান থেকে কোনটা বাদ যাবে? ইমপ্রপার প্লাস ট্রিভিয়াল। এইটা যদি আমি বাদ দিয়ে দিই, ইমপ্রপার আর ট্রিভিয়াল পোর্শনটা যদি আমরা বাদ দিয়ে দিই, ইমপ্রপার আর ট্রিভিয়াল যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি হচ্ছে? তুমি এটা আচ্ছা মেন এখানে তুমি এটা না লিখে এইভাবে লিখে রাখো সাবগ্রুপ। সমস্ত সাবগ্রুপ থেকে তুমি ইমপ্রপার আর ট্রিভিয়াল বাদ দিয়ে দাও। সমস্ত সাবগ্রুপ জি এর যতগুলো সাবগ্রুপ আছে সমস্ত সাবগ্রুপের কালেকশন থেকে তুমি ইমপ্রপার আর ট্রিভিয়াল বাদ দিয়ে দাও, তাহলে কি পড়ে থাকবে? নন ট্রিভিয়াল প্রপার। আচ্ছা, আরেকটা কথা বলি, প্রপার সাবগ্রুপ। ঠিক আছে, এই প্রপার সাবগ্রুপ কাকে বলে? দেখো এটা হচ্ছে কনভেনশন, এক একজন এক এক রকম ভাবে বলে থাকে, এক একজন অথর এক এক রকম ভাবে বলে থাকে। প্রপার মানে ইমপ্রপার নয়, অ্যাকচুয়ালি এটাকেও বলে না, এক একজন অথর এক এক রকম ভাবে। এখানে ইমপ্রপার মানে এই যে জি নিজেই নিজের সাবগ্রুপ, এটাকে বলা হচ্ছে ইমপ্রপার। জি নিজেই নিজের সাবগ্রুপ, এটাকে বলা হচ্ছে ইমপ্রপার। তাহলে বাদ বাকিগুলো সব মানে জি নিজেই নিজের সাবগ্রুপ, এইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই বাদ বাকিগুলো সব প্রপার। এটা কেউ ডিফাইন করে, আবার কেউ প্রপারের মধ্যে এই ট্রিভিয়ালটাকেও রাখে না। অনেক অথার কি করে? প্রপারের মধ্যে ট্রিভিয়ালটাকে রাখে, অনেক অথার প্রপারের মধ্যে ট্রিভিয়ালটাকে রাখে না। তো আমরা কি করব? আমরা এই যে প্রপার সাবগ্রুপ ডিফাইন করছি, আমরা প্রপারের মধ্যে ট্রিভিয়ালটাকে নিয়ে চলবো। আমরা প্রপার সাবগ্রুপ মানে কোনটা বুঝবো? আমরা প্রপার সাবগ্রুপ মানে এটা নিজেই নিজের যে সাবগ্রুপ সেটাকে বাদ দেব, সেটা বাদ দিয়ে চলবো, বাদ বাকিটাকে আমরা বলবো প্রপার সাবগ্রুপ। ঠিক আছে, আর এইবার আমি যদি বলে দিই, যেমন এখানে আমি নন ট্রিভিয়াল প্রপার বলছি, নন ট্রিভিয়াল প্রপার মানে কি? ট্রিভিয়ালটাও বাদ যাচ্ছে, ইমপ্রপারটাও বাদ যাচ্ছে, ট্রিভিয়ালটাও বাদ যাচ্ছে, ইমপ্রপারটাও বাদ যাচ্ছে, এইটা। এবার নন ট্রিভিয়াল যখনই বলে দিচ্ছে ট্রিভিয়ালটা আমার বাদ চলে গেল, কিন্তু যখন আমাদের প্রপার সাবগ্রুপ বলবে তখন তার মধ্যে আমরা কিন্তু ট্রিভিয়াল সাবগ্রুপটা ধরবো। প্রপার সাবগ্রুপ বললে আমরা কেবলমাত্র ইমপ্রপারটাই বাদ দেবো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা, পরবর্তীতে থিওরেম পড়তে গেলে ভীষণভাবে আমাদের কাজে লাগবে। প্রপার, ইমপ্রপার, ট্রিভিয়াল এই বিষয়গুলো ভীষণভাবে কাজে লাগবে। এই বিষয়গুলোর কনসেপ্ট যদি ঠিকঠাক ক্লিয়ার না থাকে পরবর্তীতে কিন্তু আমাদের থিওরেম পড়তে গিয়ে বিরাট অসুবিধা হবে। ঠিক আছে, মুছে দিলাম। তাহলে এই জি কম্পোজিশন আর ট্রিভিয়াল এইগুলোকে বাদ দিয়ে যে সাবগ্রুপ থাকছে তাদের আমি বলবো, মানে ইমপ্রপার আর ট্রিভিয়াল গুলোকে বাদ দিয়ে যেটা থাকবে তাদের আমি বলবো নন ট্রিভিয়াল প্রপার। ঠিক আছে, এবার কিছু সুন্দর সুন্দর থিওরেম আছে, সেই থিওরেমগুলো আমরা দেখব। থিওরেম, let H composition be a subgroup of G composition. Then, এক number, the identity element of the group of the subgroup H composition is the
is the identity element, is the identity element of the group G composition. এটা একটা 2 নাম্বার বলছে if A belongs to H, then the inverse of A, in the subgroup H composition is same as the inverse of A in G composition. এই হচ্ছে আমাদের থিওরেম। ঠিক আছে, তো এই থিওরেমগুলো দেখো আমাদের কি বলতে চাইছে। থিওরেম, জি কম্পোজিশন একটা গ্রুপ আর এইচ কম্পোজিশন হচ্ছে ওর সাবগ্রুপ। জি কম্পোজিশন হচ্ছে গ্রুপ আর এইচ কম্পোজিশন হচ্ছে ওর সাবগ্রুপ। ভালো করে বোঝো। এইবার বলতে চাইছে যে ই যদি আইডেন্টিটি এলিমেন্ট, দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ সাবগ্রুপ, এই সাবগ্রুপের যেটা আইডেন্টিটি এলিমেন্ট হবে গ্রুপেরও সেটাই আইডেন্টিটি এলিমেন্ট হবে, আলাদা করে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে না। তার মানে বলতে চাইছে যে সাবগ্রুপ এবং গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট একটাই হবে, আলাদা আলাদা সাবগ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট আর গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট হবে না। যেটা সাবগ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট হবে সেটাই গ্রুপেরও আইডেন্টিটি এলিমেন্ট হবে, যেটা গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট হবে সেটাই সাবগ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট হবে। ঠিক আছে, তো প্রুফ 3 লাইনের প্রুফ কিছু নাই, প্রুফ লেখো। লেট আমি ধরে নিলাম EH be the identity element of H composition, এর আইডেন্টিটি এলিমেন্ট ধরে নিলাম এটা, অ্যান্ড আমি EG be the identity element of জি কম্পোজিশন, এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট ধরে নিলাম ইজি। দেখো এখানে ই এর তলায় সাফিক্সে জি লেখা মানে আমি জি কম্পোজিশন যে গ্রুপ তার আইডেন্টিটি এলিমেন্টকে বোঝাচ্ছি, আর এইচ মানে এইচ কম্পোজিশনের আইডেন্টিটি এলিমেন্টকে বলেছি, আলাদা আলাদা করে মেনশন করে দিলাম, হয়েছে। দেন আমি কি লিখতে পারবো, দেন আমি এটা লিখতে পারবো EH কম্পোজ H ইকুয়ালস টু H কম্পোজ EH ইকুয়ালস টু H ফর অল H in H, ছোট হাতের H যদি H এ থাকে, H সাবগ্রুপ হলে কি হবে, H এর একটা এলিমেন্ট নিলাম তার সঙ্গে আইডেন্টিটি এলিমেন্টের কম্পোজিশন করালে কি হবে, আমরা কি পাবো, ওই এলিমেন্টটাই পাবো। অ্যান্ড আমরা এটাও বলতে পারি EG কম্পোজ H ইকুয়ালস টু H কম্পোজ EG ইকুয়ালস টু H ফর ছোট হাতের H in G, এটা বলতে পারি, অবশ্যই বলা যায়। এইচ, এই দেখো ছোট হাতের এইচ যদি ক্যাপিটাল এইচ এ থাকে তাহলে ছোট হাতের এইচ ক্যাপিটাল জিতে অবশ্যই থাকবে, কারণ কি আমি এখানে বলেছি সাবগ্রুপ হতে গেলে কি হতে হবে, এইচ কে জি এর সাবসেট হতে হবে। তো যে এলিমেন্টটা সাবসেটের মধ্যে আছে সে তো সেটের মধ্যে আছে, তাই না। তো এইবার খেয়াল করো, এইটা এইচ যদি এইচ এ থাকে তাহলে এইচ অবশ্যই জি এ থাকবে। তো আর এখানে আইডেন্টিটি এলিমেন্টের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াটা হোল্ড করলো। দেখো এটার ভ্যালু এইচ, এটার ভ্যালু মানে এই চারটের ভ্যালুই এইচ, তাহলে এখান থেকে আমি যে কোনো দুটো যদি আমি তুলে নিই, দেয়ারফর এখান থেকে যদি আমি এটা লিখি EH কম্পোজ H ইকুয়ালস টু, এখান থেকে আমি কি লিখবো, EG কম্পোজ H লিখতেই পারি, ইমপ্লাইজ কি হচ্ছে EH ইকুয়ালস টু EG। কি হচ্ছে, ডান দিক থেকে আমরা এইচ তাড়িয়ে দিলাম, কিভাবে, বাই রাইট ক্যান্সেলেশন ল, আমি লিখতেই পারি এটা রাইট ক্যান্সেলেশন ল। ঠিক আছে, তাহলে EH ইকুয়ালস টু EG, EH কার, এইচ গ্রুপের আইডেন্টিটি, এইচ এই যে আইডেন্টিটি এলিমেন্ট, আর ইজিটা কার, এই যে জি এর আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এখান থেকে কি পেলাম, জি এর আর এইচ এর আইডেন্টিটি এলিমেন্ট সেম, তাহলে লাস্টে কনক্লুশন কি টেনে দেবে, দেয়ারফর বলে গোটা থিওরেমটাই লিখে দিতে পারো, দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য সাবগ্রুপ এইচ কম্পোজিশন অ্যান্ড দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপ জি কম্পোজিশন আর সেম। ঠিক আছে, মানে আমাদের সাবগ্রুপের আর গ্রুপের আলাদা আলাদা আইডেন্টিটি এলিমেন্ট হবে না, আমাদের সাবগ্রুপের যেটা আইডেন্টিটি এলিমেন্ট হবে গ্রুপেরও সেইটাই আইডেন্টিটি এলিমেন্ট হবে, আলাদা আলাদা আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু আমাদের হবে না। ঠিক আছে, মানে এইবার তোমাদের একটা এক্সাম্পল দিই, দেখো
এক্সাম্পল দিই, এক্ষুনি আমরা খুব ভালো এক্সাম্পল করলাম, কিউ কমা প্লাস, এটা একটা গ্রুপ, এর আইডেন্টিটি এলিমেন্ট কত, এর আইডেন্টিটি এলিমেন্ট 0, এর আইডেন্টিটি এলিমেন্ট এই যে ই যদি বলি আইডেন্টিটি এলিমেন্ট কত 0। আমি যদি জেড কমা প্লাস নিই, জেড কমা প্লাসের আইডেন্টিটি এলিমেন্ট কত, জেড কমা প্লাসের আইডেন্টিটি এলিমেন্ট কত 0, তাই না? আচ্ছা, আবার কি জেড কমা প্লাস ইজ এ সাবগ্রুপ অফ কিউ প্লাস, জেড কমা প্লাস ইজ এ সাবগ্রুপ অফ কিউ কমা প্লাস, এটা হচ্ছে এর সাবগ্রুপ। এবার দেখো সাবগ্রুপের যেটা আইডেন্টিটি এলিমেন্ট গ্রুপেরও সেটাই আইডেন্টিটি এলিমেন্ট, গ্রুপের যেটা আইডেন্টিটি এলিমেন্ট সাবগ্রুপেরও সেটাই আইডেন্টিটি এলিমেন্ট। আবার তোমরা এটা নিয়েও ভাবতে পারো আর প্লাস আর কমা প্লাস, আর কমা প্লাস, এটা আর কমা প্লাসের আইডেন্টিটি এলিমেন্ট কত, এরও আইডেন্টিটি এলিমেন্ট 0, আর কমা প্লাসের আইডেন্টিটি এলিমেন্ট কত 0। এবার কিউ কমা প্লাস কার সাবগ্রুপ, আর কমা প্লাসের সাবগ্রুপ, তাহলে এটা গ্রুপ, গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট 0, সাবগ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট 0। আবার দেখো এটা তো এরও সাবগ্রুপ, এটা গ্রুপ, গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট 0, সাবগ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট 0। তার মানে গ্রুপ সাবগ্রুপ যাই নাও না কেন আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু সেম থাকবে, ঠিক আছে? এটা একটা পার্ট হলো, মুছে দিলাম থিওরেম। প্রুফ 1 হলো আমাদের, এটা আমাদের কি হলো প্রুফ 1। এবার নেক্সট প্রুফ 2, 2 নাম্বার প্রুফ। কি হচ্ছে বলছে a belongs to h, then the inverse of a in the subgroup h composition is same as the inverse of a in g composition। মানে কি বলতে চাইছে, সাবগ্রুপের কোনো এলিমেন্টের ইনভার্স যেটা বেরোবে গ্রুপেও সেম এলিমেন্ট, গ্রুপেও এলিমেন্টের ইনভার্স সেম বেরোবে। মানে বিষয় হচ্ছে দেখো এইটা আমাদের জি, এটা গোটাটা জি, আর এটা আমাদের এইচ, এই পোর্শনটা আমাদের এইচ। হ্যাঁ, তো এইচ ইজ এ নন এমটি সাবসেট অফ জি। আমি এখানে এ একটা এলিমেন্ট নিলাম, এইচ সেটের এলিমেন্ট নিলাম, ঠিক আছে? এবার এ ইনভার্স বের করলাম, এই ইনভার্স যেটা হবে, এ ইনভার্স এইচ এর মধ্যে যেটা হবে, এ ইনভার্স জি এর মধ্যেও সেম হবে, যেমন দেখো আমি এক্ষুনি এক্সাম্পল আগে বলি তারপরে প্রুফটা বলছি, তাহলে বেশি বুঝতে পারবে থিওরেমটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। কিউ প্লাস এটা একটা গ্রুপ, কিউ প্লাস এটা একটা গ্রুপ হয়েছে, আর জেড কমা প্লাস, জেড প্লাস ইজ এ সাবগ্রুপ অফ কিউ প্লাস, ঠিক আছে? এটা এর সাবগ্রুপ। আচ্ছা, আমরা 2 belongs to z বলছি, 2 belongs to z, এই 2 এর ইনভার্স কত, 2 এর ইনভার্স -2, -2 is the inverse of 2, -2 is the inverse of 2 in কোথায়, z প্লাস, আমি ইন্টিজারসে নিই। এইবার আমি কি লিখতে পারি, 2 belongs to রেশনাল নাম্বারসও লিখতে পারি। আমি এই সেটে চলে গেলাম, এবার আমি যখন রেশনালে চলে গেলাম, রেশনালে 2 এর ইনভার্স কে হবে, আমি প্লাস নিয়েছি, 2 এর ইনভার্স কে হবে, -2 ইজ দ্য ইনভার্স অফ 2 ইন কোথায়, কিউ প্লাস। বিষয়টা হচ্ছে এইটা, এই জিনিসটা তোমাকে বলতে চাইছে যে তুমি জেড প্লাস নাও বা জি নাও বা এইচ নাও, জি কম্পোজিশন নাও বা এইচ কম্পোজিশন নাও, যেটাই নাও না কেন এলিমেন্টের ইনভার্সটা কিন্তু তুমি জিতেও যেটা পাবে এইচেও সেটা পাবে, আলাদা হবে না। দেখো আমি যদি এইটাকে এইচ বলি, এটাকে যদি আমি এইচ বলি, এটাকে জেডটাকে যদি এইচ বলি আর কিউটাকে যদি আমি জি বলি, তাহলে দেখো এই এইচে 2 এর ইনভার্স কত, -2, আর জিএও 2 এর ইনভার্স কে -2, ইনভার্স এলিমেন্টটা সেম থাকছে, কোনো পার্থক্য হচ্ছে না। এইটা বলতে চাইছে থিওরেমটা, যে ইনভার্স তুমি যদি কোনো এলিমেন্টের বের করো সেটা এইচ সেটেও যেটা ইনভার্স হবে জি সেটের মধ্যেও সেই ইনভার্সটাই থাকবে, কোনো রকম কোনো পার্থক্য পাবে না তুমি। তো এইটারই আমরা প্রুফ করব, খুব সিম্পল প্রুফ। আমরা ধরে নেব দুটো ইনভার্স, হ্যাঁ, একটা এলিমেন্ট নেব, নিয়ে তার ইনভার্স ধরে নেব, আলাদা আলাদা ইনভার্স ধরে নেব, দিয়ে প্রুফ করব যে আমরা প্রুফ করে ফেলবো, যে দেখাবো যে ইনভার্স দুটো সেম, ঠিক আছে? আচ্ছা লেখো লেট এ বিলংস টু এইচ, আমি ধরে নিলাম এ এইচ সেটের একটা এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা এ এইচে আছে মানে আর এ জি এ আছে আমার বলার দরকার নেই, ঠিক আছে? এবার ধরো লেট ছোট হাতের b1 be the inverse of A in H composition। আমি ধরে নিলাম এর ইনভার্স হচ্ছে b1 কোথায়, H কম্পোজিশনে, অ্যান্ড আমি ধরে নিলাম b2
be the inverse, B2 be the inverse of A in G composition। ঠিক আছে, আমি ধরে নিলাম B1 এর ইনভার্স, B1 এর ইনভার্স ভালো করে দেখো, B1 এর সরি এর ইনভার্স B1 কোথায়, H কম্পোজিশনে যখন আমি থাকছি, সাবগ্রুপে যখন থাকছি, আর এর ইনভার্স B2 কোথায় থাকছি, আমি যখন গ্রুপে থাকছি। আমার টার্গেট কি, আমার টার্গেট আমাকে দেখাতে হবে B1 আর B2 সেম, যে আমি এই যে এর ইনভার্স এখানে নিয়েছি আর এর ইনভার্স এখানে নিয়েছি, আমরা দেখাবো এই দুটো সেম। আমার টার্গেট হচ্ছে এইটা। ঠিক আছে, তো এইবার আমরা কি লিখবো, নাও কি লিখবো, এর ইনভার্স B1, তো এর ইনভার্স B1, তাহলে আমি কি লিখতে পারি, A কম্পোজ B1 ইকুয়ালস টু B1 কম্পোজ A সমান আমি কি লিখতে পারি, EH। এটা লেখা যায়। এইচ এর ক্ষেত্রে এইচ এর আইডেন্টিটি এলিমেন্ট EH যদি হয়, কমা দিয়ে তোমরা এটা লিখতে পারো EH বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, EH আর EG লেখার দরকার কি, আমার তো দুটোই তো সেম, ইকুয়ালস টু E লেখো, কমা দিয়ে লেখো E being the identity element, E being the identity element of G composition। কারণ আমরা এক্ষুনি প্রুফ করলাম যে G এর যেটা আইডেন্টিটি এলিমেন্ট হবে H এরও সেম আইডেন্টিটি এলিমেন্ট হবে, আমার দরকার নেই আলাদা করে মেনশন করার। অ্যান্ড কি হবে, আচ্ছা নাও না লিখে দেন লেখো, দেন, এটাই তো হবে। অ্যান্ড কি হবে, A কম্পোজ B2 ইকুয়ালস টু B2 কম্পোজ A সমান আইডেন্টিটি হবে। কেন হবে না, কারণ কি, আমার কি বলেছি, B2 হচ্ছে ইনভার্স প্রপার্টি, আমাদের ইনভার্স কি বলে, A কম্পোজ A ইনভার্স সমান A ইনভার্স কম্পোজ A সমান আইডেন্টিটি, তাই না? তাহলে এই ইনভার্সের জায়গায় একবার B1 বসবে, একবার B2 বসবে, এটাই তো আমাদের ইনভার্স প্রপার্টি। ইনভার্স তো তাই বলছে, কোনো এলিমেন্টের যদি A হয়, A যদি একটা এলিমেন্ট হয় আর A ইনভার্স যদি তার ইনভার্স হয়, তাহলে তার সঙ্গে কম্পোজ করলে আইডেন্টিটি আসবে। এইবার আমি দেখো এখানেও আইডেন্টিটি, এখানেও আইডেন্টিটি, দুটো আইডেন্টিটি সেম রেখেছি, কারণ হচ্ছে আমরা এক্ষুনি প্রমাণ করলাম গ্রুপের আইডেন্টিটি আর সাবগ্রুপের আইডেন্টিটি একই, গ্রুপের আইডেন্টিটি আর সাবগ্রুপের আইডেন্টিটি এক, কোনো রকম কোনো আমরা পার্থক্য বলতে পারবো না। গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে সাবগ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট দুটোই যেহেতু সেম, সেহেতু আমি আর আলাদা আলাদা করে EH আর EG লিখলাম না। এবার খেয়াল করো, এই চারটের ভ্যালু, এই দুটোর ভ্যালু আইডেন্টিটি, এই দুটোর ভ্যালু আইডেন্টিটি এলিমেন্ট এই দুটোর ভ্যালু এই দুটোর ভ্যালু তাহলে এখান থেকে আমি যে কোনো দুটো তুলে নিতে পারি। তাহলে দেয়ারফর আমি এটা লিখতে পারি A কম্পোজ B1 ইকুয়ালস টু A কম্পোজ B2। এটা ইমপ্লাই করছে কি, B1 ইকুয়ালস টু B2, আমি দুই দিক বাম দিক থেকে A তাড়িয়ে দিলাম, পাশে কি লিখবে, বাই রাইট ক্যান্সিলেশন ল, বাই রাইট ক্যান্সিলেশন ল, রাইট ক্যান্সিলেশন ল থেকে। তাহলে ইনভার্স কি হলো, এই যে B1 আর B2 সেম হয়ে গেল, তাহলে B1 আর B2 যদি সেম হয়ে যায় তাহলে ইনভার্সটা কি হয়ে গেল, সেম হয়ে গেল। এটাই আমাদের প্রুফ করতে বলেছে। ঠিক আছে, এটাই আমাদেরকে প্রুফ করতে বলেছে। সিম্পল প্রুফ, 2 লাইনের প্রুফ, খুব ছোট্ট প্রুফ কিন্তু খুব কনসেপচুয়াল, ভীষণ কনসেপচুয়াল প্রুফ। হ্যাঁ, মানে এই প্রুফ যদি ভবিষ্যতে এই জিনিস, এই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, ভবিষ্যতে কত থিওরেম যে তোমাদের আটকে যাবে। তার জন্য এই প্রুফটাকে অবশ্যই খুব ভালো করে বুঝে রাখতে হবে বিষয়টা কি বলতে চাইছে। গ্রুপের ইনভার্স আর সাবগ্রুপের ইনভার্স এক হবে, আর গ্রুপের কোনো এলিমেন্টের তুমি যদি ইনভার্স করো আর সাবগ্রুপের কোনো এলিমেন্ট সেম এলিমেন্টের ওই এলিমেন্টারই যদি তুমি গ্রুপে ইনভার্স বের করো বা সাবগ্রুপে ইনভার্স বের করো, ইনভার্সটা সেম হবে, আলাদা হবে না। ঠিক আছে, এটা একটা পার্ট হয়ে গেল আমাদের। এরপরে আমরা খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম প্রুফ করব। খুব ইম্পর্টেন্ট দুটো থিওরেম আছে, হ্যাঁ, এবং দুটো থিওরেম, একটাকে বলা হয় ওয়ান ওয়ে মেথড, একটাকে বলা হয় টু ওয়ে মেথড। একটাকে বলা হয় ওয়ান ওয়ে মেথড, একটাকে বলা হয় টু ওয়ে মেথড। মানে সাবগ্রুপ দেখানোর ক্রাইটেরিয়া তোমাকে বলে দিল যে জি একটা গ্রুপ আর এইচ বলে দিল তার একটা নন এমটি সাবসেট, এইচ বলে দিল জি এর একটা নন এমটি সাবসেট। এবার তোমাকে বললো যে দেখাও এইচ জি এর সাবগ্রুপ হবে, দেখাও এইচ জি এর সাবগ্রুপ হবে, তখন তুমি কি করবে? ঠিক আছে, তখন তুমি কি করবে এইটাই বলছে। তো একটা জিনিস খেয়াল করো, আগে বলে নিই তোমাদের, তারপরে থিওরেমটা লিখছি। দেখো কি বলছে ভালো করে বোঝো। জি কম্পোজিশন বলছে আমাদের একটা গ্রুপ, জি কম্পোজিশন এটা আমাদের একটা গ্রুপ হয়েছে, এইটা গ্রুপ। আর বলছে এইচ হচ্ছে নন এমটি সাবসেট অফ জি, এইচ হচ্ছে নন এমটি সাবসেট অফ জি, এইচ হচ্ছে নন এমটি সাবসেট অফ জি।
এইবার তোমাকে প্রমাণ করতে বললো যে প্রমাণ করো এইচ কম্পোজিশন একটা গ্রুপ, দেখাও এইচ কম্পোজিশন একটা গ্রুপ হবে, দেখাও এইচ কম্পোজিশন একটা গ্রুপ হবে। তাহলে এইচ কম্পোজিশনকে আমাকে গ্রুপ দেখাতে গেলে আমাদেরকে কটা প্রপার্টি হোল্ড করাতে হবে? আমাদেরকে 4টে প্রপার্টি হোল্ড করাতে হবে। একটা কি? একটা হচ্ছে ক্লোজার, একটা হচ্ছে ক্লোজার, 2 নম্বর হচ্ছে কত? অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ, 3 নম্বর কত? 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি, আর 4 নম্বর হচ্ছে ইনভার্স, 4 নম্বর হচ্ছে ইনভার্স। এই 4টে প্রপার্টি আমাদের হোল্ড করাতে হবে। আমি যদি দেখাতে পারি যে এইচ, এই যে এরও যে কম্পোজিশন আছে সেম কম্পোজিশন কিন্তু সেমই থাকবে, এই সেম কম্পোজিশনের সাপেক্ষে এইচ এই 4টে প্রপার্টি হোল্ড করছে, এই সেম কম্পোজিশনের সাপেক্ষে এইচ যদি এই 4টে প্রপার্টি হোল্ড করে যায়, তাহলে আমি বলে দেবো এইচ কম্পোজিশন ইজ এ গ্রুপ, এবং এইচ কম্পোজিশন গ্রুপ হলেই কি হয়ে যাবে? এইচ কম্পোজিশন জি কম্পোজিশনের সাবগ্রুপ হয়ে যাবে। তো এইবার এই সাবগ্রুপ প্রমাণ করতে গেলে আমাকে এই 4টে ক্রাইটেরিয়া প্রমাণ করতে হবে। 4টে ক্রাইটেরিয়ার মধ্যে 2টো ক্রাইটেরিয়া দেখো অলরেডি আমাদের এখানে ইনভলভ আছে, আমরা এতক্ষণ অবধি যতটা পড়লাম তার মধ্যে 2টো ক্রাইটেরিয়া অলরেডি এর মধ্যে ইনভলভ হয়েই আছে। কি ইনভলভ হয়ে আছে? অ্যাসোসিয়েটিভ। আমি তোমাদের কি বলেছিলাম? অ্যাসোসিয়েটিভ হেরিডিটি প্রপার্টি যেটা বলতে তোমরা যদি ভাবো, তো সেটা মানে বংশ পরম্পরায় যেটা পেয়ে থাকে। তো জি এর মধ্যে যে প্রুফ থাকবে, হেরিডিটি প্রপার্টি মানে কি বলা? হেরিডিটি মানে বংশ পরম্পরায় যে গুণগুলো চলে আসে সেটাই বলা চলে। অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ এই দুটো আমি তোমাদের বলেছিলাম। তো ভালো করে বোঝো, জি যদি গ্রুপ হয় জি এর মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, আর এইচ যদি জি এর নন এমটি সাবসেট হয়, তো যেহেতু এইচ জি এর নন এমটি সাবসেট, তাহলে কি এইচ এর মধ্যেও অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, এইচ এর মধ্যেও অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। আরেকটা জিনিস আমরা কি প্রমাণ করলাম? যে জি এর যেটা আইডেন্টিটি এলিমেন্ট হবে এইচ এরও সেইটাই আইডেন্টিটি এলিমেন্ট হবে, জি এর যেটা আইডেন্টিটি এলিমেন্ট হবে এইচ এরও সেটাই আইডেন্টিটি এলিমেন্ট হবে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট আর অ্যাসোসিয়েটিভ এই দুটো প্রপার্টি আমার হয়ে যাচ্ছে, এই দুটো প্রপার্টি আমার অটোমেটিক চলে আসছে। আমার বাদ থাকছে কে? ক্লোজার আর ইনভার্স। আমার বাদ থাকছে কে? ক্লোজার আর ইনভার্স। তাহলে আমি যদি এই 4টে প্রপার্টি না দেখি, আমি যদি কেবলমাত্র এই দুটো প্রপার্টি দেখিয়ে দিতে পারি, 4টে প্রপার্টি না দেখিয়ে আমি যদি এই দুটো প্রপার্টি দেখিয়ে দিতে পারি, ক্লোজার আর ইনভার্স, তাহলে আমি বলে দেবো এটা একটা সাবগ্রুপ হয়ে যাবে। যে এইচ কম্পোজিশন, যদি এইচ কম্পোজিশন এই কম্পোজিশনের সাপেক্ষে ক্লোজার আর ইনভার্স এই দুটো প্রপার্টি হোল্ড করে, তাহলে আমি বলে দেবো এইচ কম্পোজিশন ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন। ঠিক আছে, এইবার থিওরেমটা দেখবে, থিওরেমে এটাই বলা আছে। আমরা অনেকেই পড়ি যে থিওরেমটা এটা স্টেটমেন্ট যে সাবগ্রুপ দেখাতে গেলে আমাদের এই দুটো জিনিস দেখাতে হবে, কিন্তু কেন দেখাতে হবে এই ব্যাখ্যাটা অনেকে করতে পারে না, যে কেন আমি এই দুটো প্রপার্টি দেখাচ্ছি। তুমি তো কোশ্চেন করতেই পারো যে স্যার আমি এই গ্রুপ দেখাতে গেলে, আমি এইচ কম্পোজিশনকে গ্রুপ দেখাবো, তো এইচ কম্পোজিশনকে গ্রুপ দেখাতে গেলে আমাকে তো 4টে ক্রাইটেরিয়া দেখাতে হবে, আপনি দুটো ক্রাইটেরিয়া কেন দেখাচ্ছেন? আপনার দুটো ক্রাইটেরিয়া দেখানোর কারণটা কি? আমার দুটো ক্রাইটেরিয়া দেখানোর কারণ হচ্ছে অলরেডি দুটো ক্রাইটেরিয়া এর মধ্যে এক্সিস্ট করছে, তার জন্য সেই দুটো ক্রাইটেরিয়া আমরা দেখাবো না, আমরা কেবলমাত্র এই দুটো ক্রাইটেরিয়াই যদি আমি দেখিয়ে দিতে পারি। থিওরেম এটাই বলছে যে ক্লোজার প্রপার্টি আর ইনভার্স এই দুটো প্রপার্টি যদি হোল্ড করে, তাহলে সেটা আমরা বলবো, সেটাকে আমরা বলবো, তখন আমরা বলবো এইচ যদি এই কম্পোজিশনের সাপেক্ষে ক্লোজার আর ইনভার্স এই দুটো যদি হোল্ড করে, তখন আমরা বলবো সাবগ্রুপ। তো এই ক্লোজার আর ইনভার্স দেখাতে গিয়ে দুটো থিওরেম তোমাদের আছে, একটাকে গ্যালিয়ান এটাকে একটাকে বলা হয় 2 ওয়ে মেথড, একটাকে বলেন 1 ওয়ে মেথড। একটাতে দুটো পার্টে দেখাচ্ছে, ক্লোজার একটা দেখাচ্ছে, ইনভার্স একটা দেখাচ্ছে, আর একটাতে ক্লোজার ইনভার্সকে একসঙ্গে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই থিওরেম দুটো নিয়ে আমরা এবার আলোচনা করব। তো মুছে দিচ্ছি বিষয়টা, এই বিষয়টা বলা দরকার ছিল একবার, যে তোমরাও শেখো বিষয়গুলো। দেখো, যে কোনো জিনিস পড়লে তো পড়াই যায়, আমি পড়লাম ঠিক আছে খুব ভালো কথা, কিন্তু সেটা যদি আমি একবার শিখে যাই, পড়লাম আজ পড়লাম মুখস্থ করলাম, থিওরেম পড়লাম মুখস্থ করে নিলাম, কালকে ভুলে যাব, কিন্তু একবার যদি সেটা শিখে যাও তাহলে কিন্তু সেটা আর ভুলবে না। হয়তো ল্যাঙ্গুয়েজটা একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, কিন্তু ভুলবে না। তো সুতরাং শেখার উপরে বেশি করে সবসময় জোর দিতে হবে, যে আমি কি শিখছি, কি জানছি, আমি যেটা পড়ছি সেটা কি বলতে চাইছে, সেটা যদি বুঝতে পারো, ঠিক আছে, সেটা যদি বুঝতে পেরে যাও, তাহলে কিন্তু তোমাদের মানে কি বলবো, এই কনসেপ্ট যদি ডেভেলপ হয়ে যায়, তাহলে ইন ফিউচার দেখবে খুব ভালো লাগবে পড়তে। গ্রুপ থিওরি বলো, যে কোনো টপিক, কনসেপ্ট ডেভেলপ করতে হবে, জিনিসগুলোকে শিখতে হবে। তো থিওরেমটা কি বলছে? থিওরেম বলছে let G composition be a group, let G composition be a group হয়েছে, a non-empty subset
a non-empty subset H of G forms a subgroup of G, forms a subgroup of G composition, forms a subgroup of G composition if and only if and only if বলে এক নাম্বার কি বলছে A belongs to H, B belongs to H implies A compose B belongs to H, এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। আর 2 নাম্বার হচ্ছে A belongs to H implies A inverse belongs to H। দেখো দুটো, ঠিক আছে, দেখো দুটো প্রপার্টি ইফ অ্যান্ড অনলি ইফ বলেছে, ঠিক আছে, তার মানে উভয় দিক থেকে সত্য, উভয় দিক থেকে সত্য মানে সেটা স্ট্রং স্টেটমেন্ট, ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট মানে স্ট্রং স্টেটমেন্ট। তাহলে আমাদেরকে যদি সাবগ্রুপ দেখাতে হয়, দেখবে ম্যাক্সিমাম জায়গায় আমরা পরবর্তীতে যখন আমরা থিওরেমগুলো পড়বো, যত থিওরেম পড়বো দেখবে এই প্রপার্টিগুলো কাজে লাগাচ্ছে সাবগ্রুপ প্রমাণ করার জন্য, ঠিক আছে। অনেক জায়গায় এটা আমরা 1 ওয়ে মেথড, এরপরে 2 ওয়ে মেথডটাও আমরা বলবো। তো ভালো করে খেয়াল করো, দেখো এই প্রপার্টিটা কোন প্রপার্টি, এটা ক্লোজার প্রপার্টি, এটা কোন প্রপার্টি, ইনভার্স প্রপার্টি। তার মানে আমরা এইচ কম্পোজিশনকে এই যে এইচ কম্পোজিশনকে সাবগ্রুপ বলবো কখন, যদি আমরা এই দুটো প্রপার্টি দেখাতে পারি। বাদ বাকি আমাদের আর দুটো প্রপার্টি দেখানোর দরকার নেই, আমাকে এইচ কম্পোজিশনকে গ্রুপ দেখাতে হবে। তো এইচ কম্পোজিশনকে গ্রুপ দেখাতে গেলে 4টে প্রপার্টি দরকার, আমার 4টে দিয়ে জি কি বলছে, জি বলছে যে না তোমাকে 4টে দেখানোর দরকার নেই, তোমার উপরে আমি একটু মানে যদি বলা হয় অন্য ভাষায় যদি তোমার উপর আমি একটু দয়া করছি, তুমি এই দুটো প্রপার্টি দেখিয়ে দাও। এবার জি দয়া করছে কেন, দয়া করার কারণ হচ্ছে অলরেডি এইচ এর মধ্যে ওই প্রপার্টিগুলো আছে, তার জন্য জি দয়া করছে। এবার জি দয়া করছে মানে এটা নয় যে জির মনটা উদার, কারণ এইচটা তো উৎপন্ন হচ্ছে জি থেকেই, এইচ যেহেতু জি থেকে উৎপন্ন হচ্ছে, এইচ এর মধ্যে প্রপার্টি দুটো থেকেই যাচ্ছে, ঠিক আছে। সুতরাং সেখান থেকে আমি বলে দিচ্ছি যে এই দুটো প্রপার্টি হোল্ড করলেই আমাদের, আমি বলবো এইচ কম্পোজিশনের সাবগ্রুপ। তাহলে প্রুফ ইফ অ্যান্ড অনলি ইফ বলেছে তো, তাহলে একবার আমি ধরে নেব সাবগ্রুপ, একবার ধরে নেব এইচ কম্পোজিশন সাবগ্রুপ, আর একবার এইচ কম্পোজিশন সাবগ্রুপ ধরে নিয়ে এটা দেখাবো, আর একবার এটা ধরে নিয়ে সাবগ্রুপ দেখাবো। তাহলে প্রথমে ধরে নাও, প্রথমে লেখো লেট এইচ কম্পোজিশন বি এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন। আমি ধরে নিলাম এইচ কম্পোজিশন হচ্ছে জি কম্পোজিশনের সাবগ্রুপ। এইচ কম্পোজিশন বি এ সাবগ্রুপ মানে কি, সাবগ্রুপ মানে গ্রুপ, সাবগ্রুপ মানে কি গ্রুপ, তার মানে আমি বলেই দিচ্ছি এইচ কম্পোজিশন গ্রুপ। তাহলে এইচ কম্পোজিশন যদি গ্রুপ হয়, গ্রুপ হলে সে 4টে প্রপার্টি হোল্ড করবে, তাহলে 4টে প্রপার্টি হোল্ড করলে তো এই দুটো হোল্ড করবে। দেন কি হবে, A belongs to H, B belongs to H implies A compose B belongs to H, and আমি কি বলবো, A belongs to H implies A inverse belongs to H। অবশ্যই বলতে পারবো, কারণ কি সাবগ্রুপ, আমার কি বলেছি, আমি বলেছি সাবগ্রুপ মানে গ্রুপ যেহেতু আমি বলেই দিচ্ছি, তাহলে এই প্রপার্টি দুটো আমি ডাইরেক্ট লিখে দিতে পারি। একটা পার্ট হয়ে গেল আমার, আমি সাবগ্রুপ ধরে নিয়ে এই দুটো দেখালাম। এবার কনভার্স পার্টটা, কনভার্সলি লেখো, কনভার্সলি let A, B belongs to H such that A compose B belongs to H and A belongs to H implies A inverse belongs to H। আমি এই দুটো প্রপার্টি ধরে নিলাম, ঠিক আছে। আমি ধরে নিলাম A এবং B H এ আছে। তার আগে আরেকটা জিনিস ধরতে হবে, কনভার্সলি লেট, এখানে আরেকটা জিনিস বলতে হবে, ছোট্ট মিস্টেক হয়ে গেছে, ঠিক করে নাও, এটা মুছে দিলাম। এইটা যেটা হয়েছে কনভার্স, এইভাবে লেখো, কনভার্সলি লেট এইচ বি এ নন এমটি, এই কথাটা লিখতে ভুল হয়ে গেছিল, এইচ বি এ নন এমটি সাবসেট অফ জি, non-empty subset of G such that A belongs to G, A belongs to A, B belongs to H implies A, B belongs to H, A, B belongs to H implies A compose B belongs to H,
অ্যান্ড এ বিলংস টু এইচ ইমপ্লাইজ এ ইনভার্স বিলংস টু এইচ। আমি ধরে নিলাম এই পার্টটা, ধরে নিলাম। এইবার আমি কি দেখাবো? আমি দেখাবো যে এইচ কম্পোজিশন ইজ এ সাবগ্রুপ। এইচ কম্পোজিশন যদি আমাকে সাবগ্রুপ দেখাতে হয়, এইচ কম্পোজিশন আমাকে সাবগ্রুপ দেখাতে গেলে কটা প্রপার্টি দেখাতে হবে? পরপর আমি 4টে প্রপার্টি দেখাবো। তো পরপর 4টে প্রপার্টি আমরা হোল্ড করব। 1 নাম্বার লিখছি, সিন্স এ বিলংস টু এইচ কমা বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ কম্পোজ বি বিলংস টু এইচ। এ এবং বি যদি এইচে থাকে এবং তাদের কম্পোজিশনটাও এইচে থাকে, এটা কোন প্রপার্টি? ক্লোজার প্রপার্টি। কমা দিয়ে লেখো এইচ ইজ ক্লোজড, এইচ ইজ ক্লোজড, এইচ ইজ ক্লোজড আন্ডার দ্য কম্পোজিশন বলে ছোট্ট করে গোল চিহ্ন দিয়ে দাও, একটা হলো। ঠিক আছে, 2 নাম্বার হয়েছে, লিখবে সিন্স কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ অন জি, সিন্স কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ অন জি and H is a non-empty subset of G, comma দিয়ে composition is associative on H। ঠিক আছে, দুটো প্রপার্টি হলো। 3 নাম্বার কি? A belongs to H implies A inverse belongs to H। A এইচে আছে, দেখো আমাকে বলে দিয়েছে A এইচে আছে এবং A ইনভার্স এইচে আছে, তাহলে এটা ইমপ্লাইজ কি বলবো? এভরি এলিমেন্ট, ইনভার্স অফ এভরি এলিমেন্ট, ইনভার্স অফ এভরি এলিমেন্ট in H exists in H। প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে। এ এইচে আছে মানে এ এইচে আছে এবং এ ইনভার্স এইচে আছে, এটা ইমপ্লাই করছে কি? এই প্রত্যেকটা এইচের প্রত্যেকটা এলিমেন্ট, এইচ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে এবং সেই ইনভার্সটা কোথায় আছে? এইচে আছে। 4 নাম্বার, 3টে হলো। 4 নাম্বার এ বিলংস টু এইচ ইমপ্লাইজ এ ইনভার্স বিলংস টু এইচ। হয়েছে, এ যদি এইচে থাকে, এ ইনভার্স এইচে আছে, দেন এইবার কি এখানে আমি দেখো এই যে এই প্রপার্টিটা কাজে লাগাবো, ক্লোজার প্রপার্টি। আমার বলে দেওয়া আছে এ এইচে আছে, বি এইচে আছে, তাহলে তাদের দুজনের কম্পোজিশনটাও এইচে আছে, এটা আমরা ধরে নিয়েছি এ এইচে আছে। আচ্ছা, এ এখানে ইমপ্লাইজ না, এ বিলংস টু এইচ কমা এ ইনভার্স বিলংস টু এইচ, এ বিলংস টু এইচ কমা এ ইনভার্স বিলংস টু এইচ ইমপ্লাইজ এ কম্পোজ এ ইনভার্স বিলংস টু এইচ, দ্যাট ইজ E belongs to H, দেখো এ এইচে আছে, বি এইচে আছে, তাহলে তাদের কম্পোজিশনটাও এইচে থাকবে, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এ এইচে আছে, এ ইনভার্স এইচে আছে, তাহলে তাদের কম্পোজিশনটাও এইচে থাকবে। তাহলে কি হয়ে যাচ্ছে? আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে। তাহলে কি হয়ে যাচ্ছে? আইডেন্টিটি এলিমেন্টও এক্সিস্ট করছে। 1 2 3 4 4টে প্রপার্টি হোল্ড করে গেল। তাহলে আমি কি বলবো? হেন্স H কম্পোজিশন ইজ এ গ্রুপ। এখান থেকে আমি কি বলবো? এইচ কম্পোজিশন হচ্ছে একটা গ্রুপ। যে দেয়ারফর এইচ কম্পোজিশন ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন। খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, হ্যাঁ, পরীক্ষায় তো আসে এবং এর অ্যাপ্লিকেশান প্রচুর। এই থিওরেমটার প্রচুর অ্যাপ্লিকেশান। ইন ফিউচারে আমরা কত থিওরেম পড়বো যেখানে এই থিওরেমের অ্যাপ্লাই হবে, এই থিওরেমটা অ্যাপ্লাইড হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ে মেথড। এরপরে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের টু ওয়ে মেথড। সেই থিওরেমটা কি? সেই থিওরেমটা আমাদের বলে দিচ্ছে দুটো একসঙ্গে, দুটো একসঙ্গে আছে। ঠিক আছে, থিওরেমটা আমাদের বলে দেবে দুটো একসঙ্গে আছে। 1 মিনিট একটু দাঁড়াও। আচ্ছা, লেখো টু এ মেথডটা এবার আমরা লিখছি। ঠিক আছে, টু এ মেথডটা আমরা এবার লিখব।
এবার আমরা টু ওয়ে মেথডটা লিখবো। টু ওয়ে মেথডটা কি, এই দুটো ওয়ান ওয়ে মেথড লিখলাম, এবার টু ওয়ে মেথড লিখলাম। এবার আমরা এইটা একটু ভুল বলে ফেলেছি, এটা টু ওয়ে মেথড লিখলাম। টু ওয়ে মেথড আমাদের লেখা হয়ে গেল। এবার আমরা ওয়ান ওয়ে মেথড লিখবো। টু ওয়ে মেথড কেন বলছে, দুটো আলাদা আলাদা, ঠিক আছে, দুটো আলাদা আলাদা। এবার আমরা এই দুটোকে একসঙ্গে লিখবো, সেটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ে মেথড। কিভাবে লিখবো ওয়ান ওয়ে মেথড, দেখো ওয়ান ওয়ে মেথডটাকে দুটোকে একসঙ্গে করে দিচ্ছে, দুটো ইয়েকে। কি বলছে, লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ এ নন এমটি সাবসেট এইচ অফ জি ফর্মস এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন ইফ অ্যান্ড অনলি ইফ এ বিলংস টু এইচ কমা বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ। অথবা এটাকে এইভাবে বলা চলে, এই থিওরেমটা এটা না বলে এটাও বলতে পারে, এ বিলংস টু এইচ কমা বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ ইনভার্স কম্পোজ বি বিলংস টু এইচ। হ্যাঁ, হয় এটা বলে দেওয়া থাকতে পারে বা এটা বলে দেওয়া। দেখো দুটো একসঙ্গে করে দিয়েছে, দেখো দেখো ইনভার্স আর ক্লোজার দুটোকে একসঙ্গে, এটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ে মেথড। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ে মেথড। যে সাবগ্রুপ দেখানোর তোমার গ্যালিয়ান বলে থাকেন এটাকে ওয়ান ওয়ে মেথড। অনেকে ওয়ান ওয়ে গ্যালিয়ানেও বলেন, অনেক অথারেও বলে থাকেন। ওয়ান ওয়ে মেথড মানে একবারেই দেখিয়ে দিচ্ছে, একবারেই দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায় দেখবে এ কম্পোজ বি ইনভার্স বলা থাকতে পারে, বা কোনো জায়গায় দেওয়া থাকতে পারে এ ইনভার্স কম্পোজ বি, যেটা খুশি সেটা দেওয়া থাকতে পারে, একই ব্যাপার, প্রুফটা একই রকম। এবার প্রুফ কি, আগের যে প্রুফটা করলাম সেটার মতোই। এখানে যে নতুন বিরাট আমাদেরকে অনেক কিছু ডেভেলপ করতে হবে তেমন কিছু নয়, সিম্পল প্রুফ। সিম্পল প্রুফ কি দেখো, আমরা প্রথমে ধরে নেব লেট এইচ কম্পোজিশন বি এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন। আমি ধরে নিলাম এইচ কম্পোজিশন হচ্ছে জি কম্পোজিশনের সাবগ্রুপ। এবার যেহেতু আমি কি ধরে নিলাম, সাবগ্রুপ যদি ধরে নিই তাহলে সমস্ত প্রপার্টি হোল্ড করবে, সাবগ্রুপের মধ্যে সমস্ত প্রপার্টি হোল্ড করবে। দেন এ বিলংস টু এইচ অ্যান্ড বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ। এটা বলতে পারি কি পারি না বলো? এ যদি এইচে থাকে, বি যদি এইচে থাকে, দেখো ভালো করে বোঝো কি বলতে চাইছে। বি যদি এইচে থাকে তাহলে বি ইনভার্স এইচে থাকবে। সাবগ্রুপ মানে গ্রুপ, সাবগ্রুপ মানেই তো গ্রুপ, তাহলে গ্রুপ হলে কি হবে, যে এলিমেন্টটা এইচে থাকবে তার ইনভার্সটাও এইচে থাকবে। বি যদি এইচে থাকে তাহলে বি এর ইনভার্স এইচে থাকবে। এবার বি এর ইনভার্স এইচে চলে গেল। এবার সাবগ্রুপ হলে কি হবে, সাবগ্রুপ মানেই গ্রুপ, ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। এ এবং বি ইনভার্স, এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ। হয়ে গেল, এটা একটা দিক হয়ে গেল, ঠিক আছে। এটা আমি লিখে রাখলাম তোমাদের বোঝার জন্য। এবার উল্টো দিক থেকে কনভার্সলি, আগেরবার যেটা ভুল করেছিলাম সেটা ঠিক করে নাও। কনভার্সলি লেট ক্যাপিটাল এইচ বি এ নন এমটি সাবসেট অফ জি, such that কি লিখবো, a belongs to h comma b belongs to h implies a compose b inverse belongs to h। এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। a compose b inverse belongs to h, এটা আমরা ধরে নিলাম। কনভার্সলি লেট এইচ বি এ নন এমটি সাবসেট অফ জি। এইচ হচ্ছে জি এর একটা নন এমটি সাবসেট, এবং এ এইচে আছে, বি এইচে আছে, এ কম্পোজ বি ইনভার্স এইচে আছে, এটা আমরা ধরে নিলাম। এইবার নাও ভালো করে বোঝো, আমরা কি দেখাবো, পরপর চারটে প্রপার্টি, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি আর ইনভার্স, ঠিক আছে। নাও অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা সেম ওইভাবেই লিখে নিতে পারো যেভাবে আগে লিখেছো। আগে এটা নাও, এ বিলংস টু এইচ কমা এ বিলংস টু এইচ ইমপ্লাইজ এ কম্পোজ এ ইনভার্স বিলংস টু এইচ ইমপ্লাইজ ই বিলংস টু এইচ। এটা কি আমরা বলতে পারি কি পারি না বলো? এটা বলা যায়? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যেটা আমরা কি করে বলছি। দেখো, এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ। এটা তো আমরা ধরেই নিয়েছি, এ যদি এইচে থাকে, বি যদি এইচে থাকে, এ কম্পোজ বি ইনভার্স এইচে থাকবে, এটা আমরা ধরে নিয়েছি। এখানে যদি আমি বি এর জায়গায় এ বসিয়ে দিই, বি এর জায়গায় যদি এ বসিয়ে দিই তাহলে কি হবে, এ বিলংস টু এইচ, এই বি বিলংস টু এইচ এর জায়গায় এ বিলংস টু এইচ ইমপ্লাইজ এ কম্পোজ এ ইনভার্স বিলংস টু এইচ। এখান থেকে কি পাচ্ছি, আইডেন্টিটি এলিমেন্ট। এখান থেকে কি পেয়ে গেলাম, ই বিলংস টু এইচ। পেলাম কি পেলাম না বলো? তাহলে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেলাম, একটা প্রপার্টি হোল্ড করলো। এটা এক নম্বর বলতে পারো, নাও বলতে পারো, ঠিক আছে। মুছে দিচ্ছি, এটা হয়েছে, এটা একটা পার্ট হলো, মুছে দেবো। আচ্ছা ঠিক আছে, 2 নাম্বার, এটাকে 1 নাম্বার। এবার নেক্সট হচ্ছে কি, এগেন ই বিলংস টু এইচ কমা
A inverse belongs to, sorry, A belongs to H, again E belongs to H, comma A belongs to H, E H এ আছে আর A H এ আছে, এটা ইমপ্লাই করবে কি E কম্পোজ A ইনভার্স বিলংস টু H। এটা কি বলতে পারি? এই দেখো আমার A H এ আছে ধরে নিয়েছি, B H এ আছে, সেখান থেকে আমি বলতে পারবো A কম্পোজ B ইনভার্স H এ আছে। তাহলে এখানে A এর জায়গায় আমি E লিখলাম, কারণ আমি অলরেডি E আইডেন্টিটি এলিমেন্ট আমি প্রমাণ করে দিয়েছি, যে ই এইচ এ আছে, তাহলে ই এইচ এ আছে এবং এ দেখো ই এর জায়গায় লিখলাম ই, বি এর জায়গায় লিখলাম এ, তাহলে ই বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, ইমপ্লাইজ ই কম্পোজ এ ইনভার্স বিলংস টু এইচ। এই যে এই প্রপার্টিটাই এর জায়গায় ই, বি এর জায়গায় এ, এটা ইমপ্লাই, তাহলে এটা ইমপ্লাই করছে কি এ ইনভার্স বিলংস টু এইচ, এ ইনভার্স বিলংস টু এইচ। তাহলে কি ইনভার্স প্রপার্টি হোল্ড করে গেল, প্রত্যেকটা এলিমেন্ট এইচ, দেখো এ এইচে আছে এবং তার ইনভার্সটাও এইচে আছে, ইনভার্স প্রপার্টি হোল্ড করে গেল। ঠিক আছে, ইনভার্স প্রপার্টি হোল্ড করে গেল, বুঝতে পারলে কি পারলে না? ইনভার্স প্রপার্টি হোল্ড করে গেল। নেক্সট হচ্ছে ক্লোজার, মুছে দিচ্ছে এই পার্টটা, মাথাটা একটু মুছে দিলাম, হয়েছে? এইবার নাও A belongs to H, comma B inverse belongs to H implies, আমি ধরে কি নিয়েছি ভালো করে দেখো, আমি ধরে নিয়েছি কি A H এ আছে, B H এ আছে, তাহলে এখান থেকে আমি ধরে নিয়েছি A কম্পোজ B ইনভার্স H এ আছে, এটা ধরে নিয়েছি। ঠিক আছে, A কম্পোজ B ইনভার্স H এ আছে। এইবার আচ্ছা, এইখানে বি ইনভার্স বিলংস টু এইচ, তার আগে তুমি এটা বলতে পারো লেট এ কমা বি বিলংস টু এইচ, এটা লিখো, এটা লেখো তাহলে আর ভালো বুঝতে পারবে। লেট এ কমা বি বিলংস টু এইচ হয়েছে, দেন তুমি এটা বলতে পারবো, আমি একটু ডিটেলসে লিখছি, এত ডিটেলসে তোমাদের লেখার না দরকার হতে পারে। দেন বি ইনভার্স বিলংস টু এইচ, এই যে প্রমাণ করলাম, এ যদি এইচে থাকে তার ইনভার্স এইচে থাকবে, কোনো এলিমেন্ট যদি এইচে থাকে তাহলে তার ইনভার্স এইচে থাকবে। ঠিক আছে, লেট এ কমা বি বিলংস টু এইচ, আমি ধরে নিলাম এ এবং বি এইচে আছে এবং বি যদি এইচে থাকে তাহলে এ ইনভার্স, তাহলে কি বি ইনভার্স এইচে থাকবে। এইবার নাও দেখো এ এইচে আছে আর বি ইনভার্স এইচে আছে, এই দেখো এই প্রপার্টিটা হোল্ড করাচ্ছি, বি এর জায়গায় বি ইনভার্স করছি, এটা ইমপ্লাই করবে কি এ কম্পোজ বি ইনভার্সের ইনভার্স বিলংস টু এইচ, বলা যাবে কি যাবে না? এই যে আমি বি এর জায়গায়, এখানে বি এর জায়গায় কি নিয়ে নিলাম বি ইনভার্স, এটা ইমপ্লাই করছে কি এ কম্পোজ বি বিলংস টু এইচ। তাহলে এখান থেকে কি পেলাম এ, তাহলে এখান থেকে কি পেলাম, এই দেখো এ এবং বি এইচে আছে, সেখান থেকে আমি কি প্রমাণ করলাম এ কম্পোজ বি বিলংস টু এইচ। তাহলে কি হচ্ছে দেয়ারফর এ বিলংস টু এইচ কমা বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ কম্পোজ বি বিলংস টু এইচ। এখান থেকে কি বলতে পারো হেন্স এইচ ইজ ক্লোজড, হেন্স এইচ ইজ ক্লোজড আন্ডার দ্য কম্পোজিশন, আন্ডার দ্য কম্পোজিশন হয়ে গেল, ছোট্ট করে গোল চিহ্ন দিয়ে দিতে পারো, হয়েছে? তাহলে কি হলো, ক্লোজার হলো, আইডেন্টিটি হয়ে গেল আর ইনভার্স, তিনটে প্রপার্টি আমাদের হোল্ড করে গেল, তাই না? ক্লোজার হলো, আইডেন্টিটি হলো আর ইনভার্স হয়ে গেল। এইবার খেয়াল করো ক্লোজার, আইডেন্টিটি আর ইনভার্স যদি আমাদের হোল্ড করে যায়, আমাদের বাকি কে থাকলো অ্যাসোসিয়েটিভ, ওই একই কথা যেটা আমি লিখেছিলাম, সেই কথাটা লেখো, কম্পোজিশন ইজ, ওই কথাটা কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ অন জি and since capital H is a non-empty, capital H is a non-empty subset of G, comma দিয়ে লিখবে composition is associative on H, composition is associative on H। ঠিক আছে, চারটে প্রপার্টি হোল্ড করে গেল, তাহলে therefore H composition is a group and consequently H composition is a subgroup of G composition, consequently H composition is a subgroup of G composition। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরেম, যে থিওরেম পরীক্ষায় অনেক আসে এবং এই থিওরেমের অ্যাপ্লিকেশনটা
অ্যাপ্লিকেশনটা অনেক আমাদের জরুরি। অ্যাপ্লিকেশনটা সব থেকে বেশি কাজের, আমার থিওরেমের প্রুফের থেকে অ্যাপ্লিকেশনটা বেশি আমাদের কাজে লাগবে পরবর্তীতে যে থিওরেমগুলো আমরা প্রুফ করব, সেখানে এই অ্যাপ্লিকেশনটা অনেক বেশি আমাদের লাগবে, যে অনেক থিওরেমে দেখবে এইগুলো অ্যাপ্লাইড হচ্ছে। ঠিক আছে, তো এইগুলো পড়ো, পরবর্তীতে আমরা আরও থিওরেম নিয়ে আসবো। ঠিক আছে।